ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে এসসিআরটি কুঞ্জবন ত্রিপুরা থেকে 2023-24 একাডেমি ইয়ারের জন্য ক্লাস 10-এর যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চন ব্যাংকের যে কেমিস্ট্রি পার্ট আছে, সেই কেমিস্ট্রি পার্টের যে এসিড, ক্ষার, লবণ এবং ধাতু অধাতু চ্যাপ্টার আছে, সেই এসিড, ক্ষার, লবণ এবং ধাতু অধাতু চ্যাপ্টারের ছোট বড় সব প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে বুঝিয়ে তুলে ধরেছি। আশা করি পুরাটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আগের ভিডিওগুলি যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ ম্যাথমেটিক্সের যে ভিডিওগুলি আছে সেগুলি পাওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে নাও। দেখো, এই হচ্ছে তোমাদের যে এসিড, ক্ষার, লবণ অর্থাৎ অম্ল, ক্ষার, লবণ এবং ধাতু অধাতু, এই দুই চ্যাপ্টার থেকে দেওয়া কোয়েশ্চেন ব্যাংক। এবার এটাকে যদি একটু জুম করে দেখে নিই, আমরা কি দেখব? এই দেখো, এসিড, ক্ষার, লবণ অর্থাৎ অম্ল, ক্ষারক, লবণ, এই চ্যাপ্টারের যে প্রথম প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, সকল অম্লের মধ্যে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো, দেখো অম্ল মানে অ্যাসিড, অ্যাসিড মানে তার মধ্যে হাইড্রোজেন অবশ্যই থাকবে। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে হাইড্রোজেন। লিখে নাও, আনসার হলো হাইড্রোজেন। এরপরে বলছে একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে, ভালোভাবে দেখো, একটি দ্রবণ বলছে লাল লিটমাসকে নীল করে, দ্রবণটির সম্ভাব্য পিএইচ কত হবে? দেখো, লাল লিটমাসকে নীল করে মানে কি? যেহেতু লাল লিটমাসকে নীল করে, দ্রবণটা অবশ্যই ক্ষারীয়। আর যদি নীল লিটমাসকে লাল করে তাহলে দ্রবণটা অ্যাসিড হবে। যেহেতু এখানে লাল লিটমাসকে নীল করেছে, সুতরাং দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। আর ক্ষারের পিএইচ হচ্ছে 8 থেকে 14। আবার বলছি, 1 থেকে 6 অবধি হচ্ছে অ্যাসিডিক। পিএইচ এর মান যদি 1 থেকে 6 হয় তাহলে ওই দ্রবণটা হবে অ্যাসিডিক দ্রবণ। 7 যদি হয় তাহলে প্রশম, এবং 8 থেকে 14 হলে দ্রবণটা কি হবে? দ্রবণটা হলো ক্ষারীয়। আর যেহেতু লাল লিটমাসকে নীল করে, সুতরাং দ্রবণটা ক্ষারীয়, সুতরাং এক্ষেত্রে আনসার হবে গ নম্বরটা। পরে কোয়েশ্চেন, প্রশম দ্রবণের পিএইচ এর মান কত? এটা আমি বলে দিয়েছি 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে। প্রশম দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 7। পরের প্রশ্ন, অম্লযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? দেখো, অম্লযুক্ত দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন। আবার বলছি, অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরের যে কোশ্চেন আছে, বিছুটি পাতার চুলে কোন অ্যাসিড থাকে? দেখো, বিছুটি পাতার চুলে থাকে মিথানোয়িক অ্যাসিড। আবার বলছি, বিছুটি পাতার চুলে থাকে মিথানোয়িক অ্যাসিড। তোমরা আনসারটা লিখে নাও। পরে কোয়েশ্চন, বদ হজমের থেকে মুক্তি পাবার জন্য কোন ধরনের ঔষধ ব্যবহার করা হয়? বদ হজম থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ধরনের ওষুধ ব্যবহৃত হয়? দেখো, বদ হজম হয় কখন? অ্যাসিড হলে। আর অ্যাসিডকে রিমুভ করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যান্টাসিড জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রথম দিয়েছি কি? অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টাসিড। তাহলে আনসার হবে কি? ঘ নম্বরটা আনসার হবে অ্যান্টাসিড। পরে কোয়েশ্চন, আমাদের পাকস্থলীতে কোন খনিজ অ্যাসিড থাকে? দেখো, আমরা জানি আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে প্রথমটা কি দিয়েছে? অ্যাসিডিক অ্যাসিড না, সাইট্রিক অ্যাসিড এটাও না। তাহলে আনসার হবে কি? গ নম্বরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সবচেয়ে ভালো উপায় হয়, তোমরা যদি এই কোয়েশ্চেন ব্যাংকটা জেরক্স করে নাও আগে থেকে, তাহলে আমার সাথে সাথে তোমরা দাগিয়ে নিলে। এরপরে, নিচের কোনটি প্রাকৃতিক নির্দেশক? দেখো, প্রাকৃতিক নির্দেশক হচ্ছে এখানে ফেনফথ্যালিন, লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ না। এখানে প্রাকৃতিক নির্দেশ হচ্ছে
এখানে দেখো দিয়েছে হলুদ, ঘ নম্বরটা। আবার বলছি প্রাকৃতিক নির্দেশ হলো হলুদ, তোমরা হলুদটাকে দাগিয়ে নাও। এরপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চনে। চলে যাই। পরে কি আছে? পরে দেখো এখানে যে কোয়েশ্চেনগুলি আছে এগুলি বড় কোয়েশ্চেন। তাহলে এগুলির আনসার কিভাবে আমরা দেব? দেখো এখানে কি দিয়েছে, প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লিখো। আবার বলছি প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লিখো। তাহলে আনসারটা কি? আনসারটা আমি দিয়েছি, প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতির নীতি। এই দেখো এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতির নীতি। খনিজ জিপসাম চূর্ণ, তার সংকেতটা দেওয়া আছে, কে সতর্কতার সহিত 110 থেকে 120 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে এর কেলার জল আংশিকভাবে দূরীভূত হয়ে প্লাস্টার অফ প্যারিসের সাদা পাউডার উৎপন্ন হয়। আবার বলছি, লিখে নাও আমার সাথে সাথে, খনিজ জিপসাম চূর্ণ সতর্কতার সহিত 110 ডিগ্রি সি থেকে 120 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে এর কেলার জল আংশিকভাবে দূরীভূত হয়ে প্লাস্টার অফ প্যারিসের সাদা পাউডার উৎপন্ন করে। এটা হচ্ছে যার সংজ্ঞা, তোমরা দেখতে পাচ্ছ। তার সমীকরণটা তোমরা লিখে নাও। সমীকরণের পরে কি কি বলছে, নির্দিষ্ট উত্তাপে জিপসামের কেলার জলের 3/4 পরিমাণ বাষ্পাকারে অপসারিত হয়। এই উত্তাপনের কাজ যন্ত্রচালিত আলোরকযুক্ত বৃহদাকার স্টিম পাত্রে পরিচালনা করা হয়। আমার এই যে এখানে যে তারা দিয়েছে কি, এই পার্টটার আমার দরকার নেই। এই যে আমি এখানে কি দিলাম, এই পার্টটার দরকার নেই, এতটুক হলেই হয়ে যাবে, এতটুক আনসারটা হলেই হয়ে যাবে। পরে কোয়েশ্চেন যদি না লেখে থাকো একটা স্ক্রিনশট মারে নাও। পরে কোয়েশ্চেন কি বলেছে, প্লাস্টার অফ প্যারিসকে আর্দ্রতা মুক্ত পাত্রে রাখা হয় কেন? মানে যেখানে মানে আর্দ্রতা কম সেখানে রাখা হয় কেন, অথবা পাত্রের মধ্যে মুখ বন্ধ অবস্থায় রাখা হয় কেন? দেখো প্লাস্টার অফ প্যারিস একটি আর্দ্রতামুক্ত পাত্রে সংরক্ষণ করা উচিত, কারণ এটি আর্দ্রতা বা জল শোষণ করে জিপসাম নামক একটি শক্ত পদার্থ তৈরি করে, যা প্লাস্টার অফ প্যারিসকে অকেজ করে দেয়। আবার বলছি, প্লাস্টার অফ প্যারিস একটি আর্দ্রতামুক্ত পাত্রে সংরক্ষণ করা উচিত, কারণ এটি আর্দ্রতা বা জল শোষণ করে জিপসাম নামক একটি শক্ত পদার্থ তৈরি করে, যা প্লাস্টার অফ প্যারিসকে অকেজ করে তোলে বা অকেজ করে দেয় অথবা নষ্ট করে দেয়ও লিখতে পারো। লিখেছ? এবার চলে যাই তার পরের যে প্রশ্ন আছে। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, পরের প্রশ্নটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চন। কি বলছে, তোমাকে দেখো কি দিয়েছে, তোমাকে এ এবং বি দুটি দ্রবণ দেওয়া হলো, দুটা দ্রবণ আছে, একটার নাম হচ্ছে এ আর একটার নাম হচ্ছে বি। এ দ্রবণটির পিএইচ হলো 6। আবার বলছি, এ দ্রবণটির পিএইচ 6, বি দ্রবণটির পিএইচ হলো 8। কোন দ্রবণটির মধ্যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব সর্বাধিক? দেখো প্রথমে এ দ্রবণের পিএইচ কত 6 আর বি দ্রবণের কত 8। মানে এ হচ্ছে 7-এর আগে, 7 হচ্ছে কি, 7 হচ্ছে প্রশম, 7-এর আগে হলে অ্যাসিড, তাহলে 6 হচ্ছে অ্যাসিড, আর এখানে 8 কি, 8 হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অবশ্যই থাকে, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের গাঢ়ত্ব বেশি থাকে আর ক্ষারের মধ্যে কম থাকে। কোন দ্রবণটির মধ্যে হাইড্রোজেনের গাঢ়ত্ব সর্বাধিক? তাহলে কোনটা হবে? এর মধ্যে কোনটি আম্লিক? মানে এ আম্লিক। কোনটি ক্ষারীয়? ক্ষারীয় হচ্ছে বি ক্ষারীয়। তাহলে আনসারটা হলো কি, এ দ্রবণটির মধ্যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব সর্বাধিক। আনসারটা লিখে নাও, এ দ্রবণটির মধ্যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব সর্বাধিক, আর এ দ্রবণটি আম্লিক এবং বি দ্রবণটি হচ্ছে ক্ষারীয় বা ক্ষারকীয়, যাই বলো। পরের কোয়েশ্চন কি বলছে, দই এবং টক জাতীয় বস্তুকে পিতল বা কপারের পাত্রে রাখা যায় না কেন? আবার বলছি, দই বা টক জাতীয় বস্তুকে পিতলের পাত্রে রাখা যায় না কেন? আনসারটা দেখে নাও, কাঁসা বা পিতল। দেখো পিতলের এক নাম কাঁসা, কাঁসা বা পিতলের পাত্রে টক জাতীয়
খাবার রাখা উচিত নয়। আবার বলছি, কাঁসা বা পিতলের পাত্রের টক খাওয়া উচিত নয়। মানে এই লাইনটাকে একটু চেঞ্জ করো। কাঁসা বা পিতলের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয়। এই লাইনটাকে একটু চেঞ্জ করে লেখো, আমি যেভাবে বলছি এভাবে লেখো। কারণ কাঁসা বা পিতলের সংকর ধাতুতে তামা থাকে। টক এক ধরনের অম্ল বা অ্যাসিড। এই টক ওই পাত্রের সংস্পর্শে আসলে তামার সাথে বিক্রিয়া করে এক রাসায়নিক লবণ উৎপন্ন করে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জাতীয় জিনিস রাখা উচিত নয়। এখানে প্রথম লাইনটাকে একটু চেঞ্জ করতে হবে। আবারও বলছি, কাঁসা বা পিতলের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয়। লাইনটা এরকম হবে, কারণ কাঁসা বা পিতলের সংকর ধাতুতে তামা থাকে। টক এক ধরনের অম্ল বা অ্যাসিড। এই টক ওই পাত্রের সংস্পর্শে আসলে তামার সাথে বিক্রিয়া করে এক রাসায়নিক লবণ উৎপন্ন করে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জাতীয় খাবার রাখা উচিত নয়। লিখে নাও। এর পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা কি বলছে? পাতিত জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু বৃষ্টির জল তড়িৎ পরিবহন করে কেন? পাতিত জল মানে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু বৃষ্টির জল তড়িৎ পরিবহন করে কেন? একটা জিনিস মনে রাখবে, তড়িৎ পরিবহন করতে গেলে অবশ্যই সেখানে প্লাস মাইনাস আয়নের দরকার। পাতিত জল আয়ন তৈরি করতে পারে না, সেই জন্য তড়িৎ পরিবহন করে না। বৃষ্টির জলে অ্যাসিড থাকে, সেই জন্য বৃষ্টির জলে কি করতে পারে? আয়ন তৈরি করতে পারে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে পাতিত জলে কোনরূপ তড়িৎ বিশ্লেষ্য থাকে না, ওই যে আয়ন থাকে না, ফলে এটি আয়নিত হয় না। আবার বলছি, পাতিত জলে কোনরূপ তড়িৎ বিশ্লেষ্য থাকে না, ফলে এটি আয়নিত হয় না। তাই পাতিত জল তড়িৎ পরিবহন করে না। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু বৃষ্টির জলে সামান্য অ্যাসিড মিশ্রিত থাকে, ফলে বৃষ্টির জল সহজেই আয়নিত হতে পারে। এই জন্যই বৃষ্টির জল তড়িৎ পরিবহন করতে পারে। আনসারটা আবার বলে দেব, আবার বলে দিচ্ছি, লিখে নাও। পাতিত জলে কোনরূপ তড়িৎ বিশ্লেষ্য থাকে না, ফলে এটি আয়নিত হয় না। তাই পাতিত জল তড়িৎ পরিবহন করে না। কিন্তু বৃষ্টির জলে সামান্য অ্যাসিড মিশ্রিত থাকে, ফলে বৃষ্টির জল সহজেই আয়নিত হতে পারে। এই জন্যই বৃষ্টির জল তড়িৎ পরিবহন করতে পারে। পরের কোয়েশ্চনে চলে যাই। খাবার সোডার রাসায়নিক নাম এবং সংকেত কি? আবার বলছি, খাবার সোডার রাসায়নিক নাম এবং সংকেত কি? দেখো, খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। লেখে নাও, খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সংকেত হলো NaHCO3। সংকেতটা লিখে নাও, NaHCO3। তাহলে এবার চলে যাই পরের প্রশ্নে। গ নম্বর কি বলছে? ব্রাইন কি? আবার বলছি, ব্রাইন কি? দেখো, ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড মানে কি? আমরা যে লবণ খাই, সেই লবণ জলের সাথে মিশ্রণ করলে সেটাকে বলা হয় ব্রাইন। আবার বলছি, ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এটি লবণ পরিশোধনাগার, কষ্টিক সোডা উৎপাদন কারখানায় ব্যবহৃত হয়। আবার বলছি, এটি কোথায় কোথায় ব্যবহৃত হয়? এটি লবণ পরিশোধনাগার, কষ্টিক সোডা উৎপাদন কারখানায় ব্যবহৃত হয়। এরপর চলে যায় পরের প্রশ্ন। বলছে অ্যাসিড বৃষ্টি কি? দেখো, অ্যাসিড বৃষ্টি কি? যেহেতু চ্যাপ্টারটা অ্যাসিড ক্ষার লবণ, সেই জন্য অ্যাসিডের মাধ্যমে আমরা অ্যাসিড বৃষ্টিটার সংজ্ঞা দেব। দেখো, বৃষ্টির জলে পিএইচ এর মাত্রা বা পিএইচ এর মান যদি 5.6 থেকে কম হয়, তবে তাকে অ্যাসিড বৃষ্টি বলে।
আবার বলছি, এই সংখ্যাটাকে অন্যরকমও দেওয়া যায়। আমরা যেহেতু অ্যাসিড ক্ষার লবণের চ্যাপ্টার, সেই জন্য অ্যাসিড ক্ষার লবণের মাধ্যমে যদি আমরা সংখ্যাটা দেই, তাহলে আমরা বলবো বৃষ্টির জলে পিএইচ এর মান 5.6 থেকে কম হলে একে বলে অ্যাসিড বৃষ্টি। এরপরের প্রশ্ন হচ্ছে, শুষ্ক HCl গ্যাস শুষ্ক লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন? শুকনো HCl গ্যাস কখনো শুকনা লিটমাসের বর্ণ পরিবর্তন করতে পারে না কেন? আনসার, শুষ্ক HCl গ্যাস একটি সমযোজী যৌগ। লিখে নাও, শুষ্ক HCl গ্যাস একটি সমযোজী যৌগ, তাই শুষ্ক অবস্থায় এটি H+ এবং Cl- আয়ন মুক্ত করতে পারে না, অর্থাৎ উৎপন্ন করতে পারে না লিখতে পারো। আবার বলছি, শুষ্ক HCl গ্যাস একটি সমযোজী যৌগ, তাই শুষ্ক অবস্থায় এটি H+ এবং Cl- আয়ন মুক্ত করতে পারে না, তাই শুষ্ক HCl গ্যাস অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, ফলে লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করে না। যেহেতু অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, তাহলে সে কি করে লিটমাসের বর্ণ পরিবর্তন করবে? এরপরের প্রশ্নতে চলে যাই। এরপরের প্রশ্ন কি বলছে, চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে? তোমরা জানো এটা ক্লাস 7-এও পড়েছো। চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে গোলা চুন জল পরিষ্কার হয়ে যায়, আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সেই পরিষ্কার চুন জল পুনরায় গোলা হয়ে যায়। তাহলে আনসারটা আমরা কি লিখবো? আনসারটা এখানে একটু অন্যরকম লিখছি। চুন জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় এবং চুন জল গোলাটে হয়ে যায়। আবার বলছি, তুমি যদি পরিষ্কার চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করো, তখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে এবং সাথে সাথে চুন জল গোলাটে হয়ে যায়। তাহলে আনসারটা লিখো, চুন জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় এবং চুন জল গোলাটে হয়ে যায়। আনসার এখানে সমীকরণটা লিখে নাও, CO2 প্লাস CaOH2 ইকুয়াল টু CaCO3 প্লাস H2O। তাহলে কি হলো? এবার আমার রইল কি, উৎপন্ন হলো CaCO3 প্লাস H2O। এবার যদি আরো কার্বন ডাই অক্সাইড চালনা করো, মানে CaCO3 এর সাথে প্লাস H2O এর সাথে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, তাহলে কি দাঁড়াবে? আমরা বলছি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ওই ক্যালসিয়াম কার্বনেট জলে ক্রমশ দ্রবীভূত হয়ে, মানে অতিরিক্ত আরো বেশি যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করো, তাহলে ওই কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ওই ক্যালসিয়াম কার্বনেট জলে ক্রমশ দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। তখন সেটা কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হবে এবং পুনরায় সেই জলটা আবার গোলা হয়ে যায়। তাহলে আনসারটা লিখে নাও, আর যদি লিখতে না পারো তাহলে একটা স্ক্রিনশট মেরে নাও। এবার আমি চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে, অর্থাৎ এইবার চলে যাচ্ছি ধাতু অধাতু চ্যাপ্টারে। আমার প্রথম চ্যাপ্টারটা ছিল কি, অ্যাসিড ক্ষারক লবণ। আমি অ্যাসিড ক্ষারক লবণ শেষ করলাম। এর আগের যে চ্যাপ্টার ছিল রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, তার জন্য ভিডিও দিয়েছি। এর আগে ফিজিক্সের জন্য আমি ভিডিও দিয়েছি। এইভাবে পরপর তোমাদের যে কোয়েশ্চন ব্যাংক আছে SCRT থেকে দিয়েছে, সবগুলি চ্যাপ্টারেরই আমি সাজেশন দেব। হাতে সময় কম, তবুও চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেওয়া যায়। প্রথম কোয়েশ্চনে কি বলেছে, দস্তা লেপনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? আবারও বলছি, আনসারটা লিখে নাও। এবার তোমাদেরকে লিখতে হবে আনসার, আমি মুখে বলে দেব। দস্তা লেপনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? আনসার হলো লোহা। লিখে নাও, আনসার হচ্ছে লোহা। এরপরের কোয়েশ্চন নাম্বার 2, সর্বাধিক প্রসারণশীল ধাতু কোনটি? লিখে নাও, সর্বাধিক প্রসারণশীল ধাতু কোনটি? আনসার হচ্ছে গোল্ড। লিখে নাও, আনসার হচ্ছে গোল্ড। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো। দেখো, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটা ধাতুর নাম লেখো। আনসার লিখো, সোনা এবং প্লাটিনাম, এগুলি মুক্ত অবস্থায় পাওয়া যায়। আনসার লিখো, সোনা এবং প্লাটিনাম এগুলি মুক্ত অবস্থায় পাওয়া যায়। আমি একটা জিনিস ফাঁকি দিয়ে বলে দিচ্ছি, এখানে যে চ্যাপ্টার ওয়াইজ যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্নগুলি দিয়েছে, এগুলিকে কখনো তোমরা এইভাবে নেবে না।
আমি যে সাজেশনের ভিডিওগুলি দিয়েছি সেই সাজেশনের ভিডিওগুলিতে যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দিয়েছি, অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দিয়েছি সেই প্যাটার্নেই তোমাদের কোয়েশ্চন হবে। কেননা তোমরা টিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিতে যাচ্ছ, আর টিবিএসসি বোর্ড তোমাদের এক্সাম নেবে, সুতরাং টিবিএসসি বোর্ড তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবে। সুতরাং টিবিএসসির গাইডলাইন অনুযায়ী, টিবিএসসির যে নর্মস আছে সেই নর্মস অনুযায়ী তাদের যে কোয়েশ্চন প্যাটার্ন আছে আর তারা যে কোয়েশ্চনের একটা ব্লুপ্রিন্ট দিয়েছে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকবে। এরপরে কোয়েশ্চন 4 নম্বর কি বলছে, একটি অধাতুর নাম করো যা তড়িতের সুপরিবাহী। আবার বলছি, একটি অধাতুর নাম করো, অধাতু অথচ তড়িৎ সুপরিবাহী, সেটা হচ্ছে গ্রাফাইট। আনসারটা লিখে নাও, 4 নম্বরের আনসারটা হচ্ছে গ্রাফাইট। এরপরে এমন একটি ধাতুর নাম করো যাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। এগুলো তোমাদের পড়া এবং জানা প্রশ্ন এবং সাজেশন আমি আগে থেকে বলে দিয়েছি। আবারও বলছি, একটি ধাতুর নাম করো যাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। আনসার হচ্ছে 5 নম্বরের আনসার হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ধাতু এবং তাকে ছুরি দিয়ে কাটা যায়। পরে কোশ্চেন, তাপের কুপরিবাহী একটি ধাতুর নাম লিখো। পারদ। পারদ ধাতু কিন্তু তাপের কুপরিবাহী। তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুটির নাম লিখো। আনসার লিখো, তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুটির নাম কি? তাপের সর্বাধিক সুপরিবাহী যে ধাতুটা আছে সেই ধাতুটার নাম হচ্ছে সর্বাধিক সুপরিবাহী ধাতুটার নাম হচ্ছে সিলভার। আনসারটা লিখে নাও, আনসারটা হচ্ছে সিলভার। আনসারটা লিখে নিছো, আনসারটা হচ্ছে তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু হচ্ছে সিলভার। এরপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চনে কি আছে দেখো, পরের যে কোয়েশ্চন আছে এগুলি বড় প্রশ্ন। বলছে নিম্নলিখিত যৌগগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও। দেখো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইলেকট্রন ডট গঠন। সমযোজী যৌগের যে যৌগের মধ্যে যে ইলেকট্রন ডট গঠন তার আমি ভিডিও দিয়েছি, একেবারে সুন্দরভাবে হাতে কলমে করিয়ে দেখিয়েছি। সমযোজী যৌগের অনেকগুলি যৌগ নিয়ে ইলেকট্রন ডট গঠন দেখিয়েছি। আবার তড়িৎযোজী যৌগের মধ্যে ইলেকট্রন ডট গঠনের আমি আর আলাদা দুটা ভিডিও দিয়েছি, একটা সমযোজী যৌগের ক্ষেত্রে, একটা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে। যদি ওই ভিডিও দুটা দেখে নাও তাহলে আমার মনে হয় না সারা জীবন তোমাদের যে তড়িৎযোজী এবং সমযোজী যে যৌগ আছে তাদের ইলেকট্রন ডট কিভাবে গঠিত হয় সারা জীবনে তোমরা ভুলবে সেটা মনে হয় না। সেটা একবার দেখলেই তোমাদের মনে থাকবে। সুতরাং ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিভাবে সমযোজী যৌগের ইলেকট্রন ডট গঠন তৈরি হয়, তড়িৎযোজী যৌগের ইলেকট্রন ডট গঠন তৈরি হয়, ওই দুই ভিডিওর যদি দেখে নাও তাহলে আনকমন প্রশ্ন আসলেও তোমরা করতে পারবে। তাহলে আমি কি করছি, আমি শুধু আনসারটি দিয়ে দিচ্ছি, আমি বুঝাচ্ছি না। দেখো, এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে তোমাদের আনসার ইলেকট্রন ডট গঠন, এটা একটা স্ক্রিনশট মেরে নাও। এরপরে এই দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ইলেকট্রন ডট গঠন তারও একটা স্ক্রিনশট মেরে নাও। এটা বুঝতে হলে এই সমযোজী যৌগের যে ইলেকট্রন ডট গঠন আছে বা তড়িৎযোজী যৌগের যে ইলেকট্রন ডট গঠন আছে ওই দুইটা ভিডিও দেখে নিও, আমি সেখানে বুঝিয়ে দিয়েছি। এরপরে এটা দেখো MgO এর ইলেকট্রন ডট গঠন, এটা স্ক্রিনশট মেরে নাও। এরপরে চলে যাচ্ছি পরের কোয়েশ্চন, আয়নীয় যৌগের গলনাঙ্ক উচ্চ হয় কেন? যে আয়নীয় যৌগগুলি সেগুলি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? আনসার, আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। আবার বলছি, আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাই এরা কঠিন হয় এবং এই আকর্ষণ বলকে ছিন্ন করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, তাই আয়নীয় যৌগের গলনাঙ্ক উচ্চ হয়। আবার বলছি, আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাই এরা কঠিন হয় এবং এই আকর্ষণ বলকে ছিন্ন করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, তাই আয়নীয় যৌগের গলনাঙ্ক উচ্চ হয়। এরপরে কোয়েশ্চনে যাচ্ছি, গ নম্বর কোয়েশ্চন। এরপরে হলো 2 নম্বর। দেখো 2 এর ক, মরিচা কি? তোমরা তো জানো, যদি লোহাকে বাইরে মুক্ত অবস্থায় ফেলে রেখে দাও তাহলে লোহার উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে, সেই বাদামি রঙের আস্তরণই হচ্ছে
মরিচা। এটা তোমাদের আনসার জানা, সুতরাং আমি মুখে বলে দিলাম, আনসার দিচ্ছি না। কিভাবে মরিচা পড়া নিবারণ করা যায়? তোমরা জানো লোহার তৈরি বস্তুর উপরে যদি রং করে দাও তাহলে সেটা মরিচা পড়বে না, বা তেল জাতীয় বস্তু যদি তার উপরে মাখিয়ে দাও লোহার তৈরি বস্তুর উপরে, সেক্ষেত্রেও কি হবে না, মরিচা পড়বে না। তাহলে আমি দুইটা কারণ বলে দিলাম। এরপরে খ নম্বর কি বলছে, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য। এই প্রশ্নের আনসারও তোমাদের জানা, যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে। ধাতুগুলি কি? তাপতড়িতের সুপরিবাহী, ব্যতিক্রম হলো গ্রাফাইট। অধাতুগুলি তাপতড়িতের, ধাতুগুলির মধ্যে ব্যতিক্রম হলো কি, তাপতড়িতের সুপরিবাহী, ব্যতিক্রম হচ্ছে কি, ব্যতিক্রম হচ্ছে পারদ। অধাতুগুলি তাপতড়িতের কুপরিবাহী, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, ধাতুগুলি শক্ত, অধাতুগুলি ধাতু অপেক্ষা নরম। দুটা পার্থক্য হয়ে গেল। এর পরের যে কোয়েশ্চন আছে, লঘু এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, আবার বলছি, লঘু এসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে এমন দুটি ধাতুর নাম লিখো, এবং এমন দুটি ধাতুর নাম লিখো যারা প্রতিস্থাপন করতে পারে না এমন দুটি ধাতুর নাম লিখো। আবার বলছি, লঘু এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে এমন দুটি ধাতুর নাম, আর করতে পারে না এমন দুটি ধাতুর নাম লিখো। তাহলে আনসারটাই কি হবে? দেখো, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই ধাতু দুটি এসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। আবার বলছি, আনসারটা লিখে নাও, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই ধাতু দুটি এসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। এরপরে কপার এবং সিলভার এই দুটি ধাতু এসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না। আনসারটা লিখে নাও। আবার বলছি, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই ধাতু দুটি এসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। কপার এবং সিলভার এই ধাতু দুটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না। পরের প্রশ্নে চলে যাচ্ছি। Al2O3 একটি উভধর্মী অক্সাইড, ব্যাখ্যা করো। Al2O3 একটি উভধর্মী অক্সাইড। দেখো, Al2O3 মিন্স অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। দেখো, উভধর্মী, সে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং কিসের সঙ্গে, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। তাই Al2O3 একটি উভধর্মী অক্সাইড। আবার বলছি, যেহেতু Al2O3 অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাই Al2O3 একটি উভধর্মী অক্সাইড। এবং এখানে বিক্রিয়া দেখেছি Al2O3 প্লাস 6HCl, দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, AlCl3 একটা লবণ উৎপন্ন হয়েছে, জল উৎপন্ন হয়েছে। আবার Al2O3 NaOH ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, করে NaAlO2 প্লাস H2O উৎপন্ন করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে নাও।